হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি বিভু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইওর একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মূলত আমি তোমাদের ম্যাথ করাবো এবং আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো আজকে আমরা এমন একটা চ্যাপ্টার শুরু করবো যেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। শতকরা এমন একটা চ্যাপ্টার যেটাকে পুরো অ্যারিথমেটিক পোর্শনের জান বলে থাকে। তোমরা যদি পার্সেন্টেজ শিখতে পারো তাহলে খুব সহজেই অনুপাত, সমানুপাত, সরল সুদ, জটিল সুদ, এরকম বিভিন্ন অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। তো দেখো যে আমরা আজকে শিখবো যে শতকরা। তো শতকরা কী জিনিস? শতকরা হচ্ছে কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তু তার 100 ভাগের মধ্যে তার মান কত। ধরো যে এটা একটা বস্তু, এটা তো যদি আমি এটাকে সমান 100 ভাগে ভাগ করি তাহলে এই 100 ভাগের মধ্যে 1 ভাগকে বোঝাবে 1%। বুঝলে? যদি আমি এটাকে 100 ভাগে ভাগ করে থাকি তাহলে ওই 100 ভাগের মধ্যে 1 ভাগকে বোঝাবে 1%। তো কি 1% বা 100 ভাগের মধ্যে 1 ভাগ বলতে কী বুঝি? 100টা ভাগ, তার মধ্যে 1, তার মানে কি 1/100। তো 1% হচ্ছে 1/100। যেমন ধরো তোমার কাছে, আমি ধরলাম যে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তোমার কাছে ধরো 100 টাকা আছে। 100 টাকা আছে, এবার এই 100 টাকার মধ্যে তুমি 20 টাকা তোমার ভাই বা বন্ধুকে দিলে, ঠিক আছে? 100 টাকা ছিল, 20 টাকা দিয়ে দিলাম। তো আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি তোমার মোট টাকার কত % টাকা দিয়েছো? তো আমার কাছে ছিল 100 টাকা, আমি দিয়েছি 20 টাকা, তাহলে 20/100। এবং এইটাকে পার্সেন্টেজ আনতে হবে, তো এর সঙ্গে আমি 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। আশা করি তোমরা সবাই জানো যে পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তো দেখো 100 কেটে গেল, তো রইল শুধু 20 আর এই পার্সেন্টেজ সাইনটা, তো 20%। তো তোমার উত্তর হবে যে আমি 20% টাকা আমি আমার ভাই বা বন্ধুকে দিয়ে দিলাম। তাহলে 100 টাকার মধ্যে 20 টাকাকে বোঝা হচ্ছে 20%। আমি আরেকটা এক্সাম্পল নেব। ধরো আমি বললাম যে তোমার কাছে 20 টাকা আছে। এবার তোমার কাছে 20 টাকা আছে, তুমি এখান থেকে 5 টাকা দিয়ে তুমি একটা চকলেট কিনলে। তো তুমি তোমার মোট টাকার কত % টাকা খরচ করলে? যেহেতু পার্সেন্ট বলেছে তার মানে কি আমাকে শতকরায় আনতে হবে। তো আমার কাছে ছিল 20 টাকা, আমি খরচ করলাম 5 টাকা, তার মানে 20 টাকার মধ্যে 5 টাকা মানে কি 5/20 ইন্টু 100%। তোমার কি আসছে? এটা করলে এটা 5, তাহলে 25% আমাদের আসছে। তো আমি আমার মোট টাকার 25% টাকা খরচ করলাম। আশা করি তোমরা এইটুকু সবাই বুঝতে পেরেছো যে পার্সেন্টেজ কী করে প্রকাশ করে। তো দেখো এবার আমরা প্রথমে দেখলাম, কি দেখেছি যে 1% মানে হচ্ছে 1/100, তাই না? এই 1/100টা কিন্তু একটা ভগ্নাংশ। তোমার দেখতে পাচ্ছ এটা একটা ভগ্নাংশ। তো আমি যদি 20% ধরি তাহলে 20% কী হবে? 20/100, তাই না? কেটে দিলে হবে 1/5। 20 দিয়ে কাটলে এখানে 1 আর এখানে 5। আমি যদি 25% ধরি তাহলে 25% কী হবে? 25/100, তাই না? কিন্তু পার্সেন্টেজ তুলতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, আমাদের এখানে দেখেছি। তো দেখো এখানে আসছে 1/4। তো 25% হচ্ছে 1/4, 20% 1/5, 100% 1/100। আমি যদি আর ধরি যে 50% কী হবে? তাহলে 50/100, সেম প্রসেস, এগুলো হবে 1/2। আশা করি তোমরা সবাই এগুলো বুঝতে পারছো, খুবই সহজ। এবার ধরো আমি ধরলাম যে 100%। তো 100% কী হবে? 100/100 হবে, তাই না? 100 কী গেলে তাহলে 1। তো 100%-এর ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসছে 1, 50%-এর ভগ্নাংশ 1/2, 1%-এর 1/100, 20%-এর 1/5, 25%-এর 1/4। তো তোমার সবাই দেখলে যে আমি কি করে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে প্রকাশ করলাম। তো এবার আমরা দেখবো ঠিক এর উল্টোটা, যে আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কী করে প্রকাশ করব। দেখো তোমরা, আমি লিখলাম 1/5। তো 1/5 মানে কি আমরা জানি 20%। কী করে হবে? 1/5 এখানে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, তো আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 20%। সেমভাবে যদি আমি 1/4 নিই তাহলে কী হবে? 1/4 ইন্টু 100 সঙ্গে পার্সেন্ট সাইন। তো 4 দিয়ে 100 কেটে গেলে 25 হচ্ছে, তাহলে 25%। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা
ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে এবং পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে প্রকাশ করা শিখলাম। তো এবার আমরা কিছু জটিলে যাব। যেমন ধরো আমরা শিখেছি দুটোই, ভগ্নাংশ থেকে পার্সেন্ট শতকরা এবং শতকরা থেকে ভগ্নাংশ দুটোই শিখেছি। এবার ধরো আমি লিখলাম যে 1/6, আর 1/5 দেখলাম যে 20%, তো 1/6 কী করে হবে? 1/6 ইন্টু 100%। তো এখানে 100 দিয়ে 6কে ভাগ করে দাও, 100, 6, 4 নাম্বার 0, 36, 4/6, এখানে 4 আর 6 কাটবে 2/3, তাহলে আলটিমেটলি কী আসলো? 6 16/2/3%, তাই না? এখানে পার্সেন্ট ছিল, পার্সেন্ট বসলো। তো আমরা দেখলাম যে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে প্রকাশ করা যায়। ঠিক উল্টোভাবে আমরা দেখব, আমরা এই উদাহরণটাই নেব যে 16/2/3% থেকে ভগ্নাংশ কী করে প্রকাশ করবো। বললাম যে 16/2/3%, আমরা এখন এটা করলাম, এটা থেকে ভগ্নাংশ কী করে প্রকাশ করবো আমরা? তাহলে দেখো, তাহলে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটা হচ্ছে 50/3 আর নিচে ভাগ 100 মানে গুণ 100, তাই তো? তাহলে 50 দিয়ে কাটলে 2, তাহলে 1/6। দেখতে পাচ্ছ যে আমরা এর আগে 1/6 থেকে আমরা 16/2/3% করেছিলাম, এবার 16/2/3% থেকে 1/6 করেছিলাম। তো এটা আমি কেন বলছি, এইরকম কিছু কিছু বেসিক ফ্র্যাকশন এবং বেসিক ভগ্নাংশ যেগুলো আমাদের প্রত্যেকটা প্রশ্নেই দিয়ে থাকে, তো সেইগুলোর সঙ্গে আমরা এখন ইউজ টু হব। তো দেখো আমি এর আগে একবার দেখেছিলাম যে 100% ফ্র্যাকশন হচ্ছে 1, যদি 100% ফ্র্যাকশন 1 হয় তাহলে 200%-এর ফ্র্যাকশন কী হবে? 200%-এর ফ্র্যাকশন হবে 2, 300% 3, 400% 4, 1000% 10, তাই না? তো এবার আমরা বুঝবো যে এই পার্সেন্টেজ এবং এই ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কী। সম্পর্ক কী দেখো, আমি ধরো লিখলাম যে 1/5 = 20%, আর এই সাইডে লিখলাম হচ্ছে 25% = 1/4। তো দেখো এটা ইকুয়াল টু এটা এবং এটা ইকুয়াল টু এটা, তো এদের মধ্যে সম্পর্ক কী? সম্পর্ক হচ্ছে এটাই যে আমাদের যেটা নিচে যেটা হর থাকে বা যেটাকে আমরা ডিনোমিনেটর বলি, এই হরটা হচ্ছে বেসিক মান বা মূল মান বা অরিজিনাল ভ্যালু। এই 5টা হচ্ছে অরিজিনাল ভ্যালু, অরিজিনাল ভ্যালু 5টা। যদি 5টা অরিজিনাল ভ্যালু বা 100% হয়ে থাকে, এখানে 5 যদি 100% হয়ে থাকে, তাহলে 5-এর 20% হবে 1। আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো যে 5 যদি 100% হয়ে থাকে তাহলে 5-এর 20% হবে 1। কী করে আমি দেখাচ্ছি দেখো, যে 5 যদি 100% হয় তাহলে 1 হবে কত? তাহলে 5, তাহলে দেখো সে আমার 20 আসছে, 20% আসছে, তাই না? তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে 5 যদি 100% হয়ে থাকে তাহলে 5-এর 20% হবে 1। তো সেমভাবে এখানেও যে 4 যদি 100% হয়ে থাকে, 4 হচ্ছে মূল মান বা অরিজিনাল ভ্যালু, 4 যদি 100% হয় তাহলে 4-এর 25% হবে 1। আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো যে এই হচ্ছে ফ্র্যাকশন এবং ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। তো এই যে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা দিয়ে আমরা সম্পূর্ণ পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারটা করব এবং খুব সহজেই 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি এখন কিছু বেসিক মান লিখব যেগুলোর সঙ্গে আমাদের সব কাজ। 1/2 হচ্ছে 50%। কী করে 50% হয় তোমরা জানো? 1/3 হচ্ছে 33, 1/3%, 1/4 = 25%, 1/5 = 20%, 1/6 = 16:2/3%, 1/7 = 14:2/7%, 1/8 = পূর্ণ 1/2%, 1/9 = 11:1/9%, 1/10 = 10%। তো এই যে বেসিক ভ্যালুগুলো আমরা লিখছি, এইগুলোর মানে হচ্ছে এটাই যে যদি 2 যদি 100% হয়ে থাকে তাহলে 2-এর 50% হবে 1।
3 যদি 100% হয়ে থাকে 3-এর 33.3% হবে 1। 4 যদি 25% হয়ে থাকে তাহলে 4 যদি 100% হয়ে থাকে তাহলে 4-এর 25% হবে 1। সেমভাবেই সব সেম। তাহলে দেখো একটু দাগ দিয়ে দিই। वन बाई 11 इक्वल्स टू 9:1 बाई 11%, 1 बाई 12 इक्वल्स टू 8:1 बाई 3%, 1 बाई 13 इक्वल्स टू 9 बाई 13%, 1 बाई 14 इक्वल्स टू 7:1 बाई 7%, 1 बाई 15 इक्वल्स टू 6:2 बाई 3%, 1 by 16 equal to 6:1 by 4%, by 20 equals to 5%, 1 by 24 equals to 4:1 by 6%, 1 by 25 equals to 4%, 1 by 30 equals to 3:1 by 3%, 1 by 40 equals to 2% और 1 by 50 equals to 2%। তো দেখো যে আমি এই বেসিক ভ্যালুগুলো লিখলাম, এইগুলোর সঙ্গে আমাদের ইউজড হতে হবে। এইগুলোকে মুখস্থ করার কোনো দরকার নেই, এইগুলোকে মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট দেখতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে, এইগুলোর সঙ্গেই আমাদের সংসার। তো এই সমস্ত এই যে কটা ভ্যালু, এটা হচ্ছে আমাদের বেসিক ফ্র্যাকশন। আমাদের পরীক্ষাতে এই সবই দেয়। আমাদের কোয়েশ্চেনে কী দেয়? কোয়েশ্চেনে দেয় 33.3% দেয়, 6.2-3% দেয়, 6.4% দেয়, 3.3% দেয়, 4.6% দেয়। আমাদের এইগুলো দেয়। কখনোই আমাদের এই 20%, 50%, 5% এইগুলো খুব কম দেয়। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক মান। এবার এইগুলো কি করে কাজে আসবে তোমরা এখন না বুঝলেও যখন অঙ্ক করবো, যখন আমরা প্র্যাকটিস আসবো, তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এগুলো দিয়ে কী করবো। সাপোজ আমি ধরলাম যে 1/5 মান আমাদের 20%, আমরা জানি এটা হচ্ছে আমাদের বেসিক মান। তো 1/5 দিয়ে আমাদের কী কাজ? তো ধরো সাপোজ আমি বললাম যে 3/5 মান বের করো, তাহলে এখানে আমাকে 3/5 মান বের করতে হলে আমাকে আগে দেখতে হবে যে 1/5 কত। তো আমরা দেখতে পাচ্ছি 1/5 হচ্ছে 20%, বা এখানেও লেখা আছে 20%। তো 1/5 যদি 20% হয়ে থাকে তাহলে এর সঙ্গে আরও 3 দিয়ে গুণ করবো, যেহেতু এটা 3/5 আছে। তো 3 × 20 তাহলে কি 60%। আমি যদি বলি যে 4/5 মান কত, তাহলে কত হবে? 4/5 মান কিছু কথা হবে, তাহলে 4 দিয়ে গুণ হবে, তাহলে হচ্ছে 80%। বোঝা গেল? তো আমরা আরও কিছু উদাহরণ নিই। দেখো ধরো আমি ধরলাম যে 1/15 এর মান হচ্ছে 6:2/3%। তো এবার আমি যদি বলি যে 4/15 এর মান কত হবে? 4/15 তাহলে কি? তাহলে আমাকেই এর সঙ্গে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তো দেখো তাহলে এখানে 6:2/3% আছে, তাহলে 4 দিয়ে গুণ করতে হলে এর সঙ্গে আমি 4 দিয়ে গুণ করতে হবে 24, আর এর সঙ্গে এটা 4 দিয়ে গুণ করলে হবে 8/3। তো দেখো 24 8/3, তো এটা 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2.2/3 আসবে। তাহলে এটা 24 প্লাস 2.2/3, তো আমাদের কী আসছে? 26 2.2/3%। তো 4/15 হচ্ছে 26.2/3%। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ শিখলাম যে কোন একটা বেসিক মান দিয়ে কী করে বড় মানের বা বড় ভগ্নাংশের পার্সেন্টেজ বের করা যায়। তো এবারে আমরা দেখবো এর উল্টোটা। যেমন ধরো বলা হলো যে 5%, তাহলে 5%-এর মান কি আমরা জানি 1/20। তো এই 5% যদি 1/20 হয় তাহলে 25%-এর মান কত হবে? তাহলে 25%-এর মান কত হবে? তাহলে যেহেতু এটা 5 গুণ, তাহলে 5/20 হবে, 5/20 তো কেটে দিলে 1/4। তো এইগুলো আমরা আগেও শিখেছি। এবার আমরা কিছু বড় ভ্যালুর মান দেখব, যেগুলো আমাদের অত্যন্ত জরুরি। তো দেখো আমাকে বললো যে 411.1-এর 9%-এর ফ্র্যাকশন কত, তাই না? 411.1-এর 9%। তো আমরা জানি যে আমরা এর আগে শিখেছি যে 100%-এর ফ্র্যাকশন হচ্ছে 1, তাহলে 400%-এর ফ্র্যাকশন হবে 4। 400%-এর 4 নিয়ে নিলাম, এবং 11.1-এর 9%, 11.1-এর 9% আমরা এখানে দেখতে পাচ্ছ যে 1/9।
তো 4 + 1/9, তোমার এখানে কী আসছে যে 4 পূর্ণ 1/9 হচ্ছে 400, 11 পূর্ণ 1/9% ভ্যালু হচ্ছে 4 পূর্ণ 1/9। তো এইগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই, এইগুলোর সঙ্গে আমাদের ইউজড হতে হবে। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, শিখতে শিখতে আমাদের এইগুলো আমাদের নখদর্পণে চলে আসবে। তো এই যে বেসিক ভ্যালু, এই বেসিক ভ্যালুগুলো তোমাদের প্রতিদিন পড়তে হবে, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা এগুলো শিখতে পারবে। আর এইগুলো একবার শিখতে পারলে তখন অঙ্ক খুবই সহজে হয়ে যাবে। আমি যখন প্র্যাকটিস করাবো তখন তোমরা দেখবে যে কত সহজে অঙ্ক হচ্ছে। তো চলো এখন আমরা প্র্যাকটিস আসবো। তো প্র্যাকটিস আমরা মূলত করাবো সুবীর দাসের বই থেকে। তো আশা করি তোমাদের কাছে সবার কাছে সুবীর দাসের বই আছে, আর যদি কারোর কাছে না থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রামের গ্রুপে তোমরা জয়েন করে তোমরা পিডিএফ ডাউনলোড করতে, কোশ্চেনের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো। তো চলো দেখা যাক আজকে আমাদের প্রথম অঙ্ক কী হবে। তো প্রথম অঙ্ক বলেছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? কোন একটা সংখ্যার 15% বেড়েছে, ঠিক আছে, এই 15% হচ্ছে 60কে বোঝাচ্ছে। তো ধরো আমি একটা সংখ্যা ধরলাম এক্স। তো এক্স একটা সংখ্যা যার 15% বাড়লে 60 হয়, মানে কি এক্সের 15% 60। তো দেখো এক্সের 15%, তাহলে এক্স ইন্টু 15% এটা হবে 60, তাই তো? তাহলে এটাকে আমরা কমপ্লিট করি। তো এক্স ইন্টু 15/100, যেহেতু আমাদের পার্সেন্টেজ উঠলো, ইকুয়াল টু 60। তো আমরা এটা কাটলে এটা হবে 3/20। তো আমি 5 দিয়ে কাটলাম। তো 3x/20 ইকুয়াল টু 60, বা 3x ইকুয়াল টু এই দুটো মাল্টিপ্লাই করলে হবে 6 × 2 12, আর 2 0 1200। তো এখানে এক্সের ভ্যালু আসছে আমাদের 400, তাই তো? তাহলে আমাদের প্রকৃত সংখ্যাটি হচ্ছে 400। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স ধরে করলাম আমরা, আমাদের অ্যান্সার হলো 400। এবার এটা আমরা এর সাহায্যে, এই বেসিক মানগুলোর সাহায্যে আমরা কী করে করবো সেটা আমরা দেখবো, এবং দেখবো যে এটা কত শর্টকাট এবং কত সহজ হয়। তো দেখো যে আমরা কী করে করছি। তাহলে সেম কোয়েশ্চেন, যে 15% বেড়েছে, তাহলে 15% মানে 3/20, ফ্র্যাকশন করলে আমরা জানি এটা হবে। তো যদি 15% 3/20 হয় তাহলে কী হবে? তাহলে এখানে আমার 20 বা এই হরটা হচ্ছে মূল মান, মানে 20 এখানে 100%কে মিন করছে। তাহলে 20 যদি 100% হয়ে থাকে তাহলে 20-র 15% হবে আমাদের 3। আমরা এগুলো আগে দেখেছি। তো দেখো 20 যদি 100% হয় তাহলে 20-র 15% হবে 3। তো দেখো এখানে বলেছে, এখানে অঙ্কে বলেছে 15% মানেই 60। তাহলে যদি এখানে 3 একক, যদি 3 একক যদি 15%কে বোঝায়, তাহলে 3 একক তাহলে 60কে বোঝাবে, তাই না? তো 3 একক যদি 60 হয়ে থাকে তাহলে 1 একক কত হবে? তাহলে 3 একক যদি 60 হয় তাহলে 1 একক কত হবে? একক হবে 20, 60/3। তাহলে 20 একক কত হবে? তাহলে 20 একক হবে আমাদের 400। তো আমি এখানে এত কিছু লিখছি, এত কিছু লেখার কোনো দরকার নেই। তোমরা যখন এগুলো শিখবো, এটা ঠিকঠাক করে বুঝাবে, তো তোমাদের এগুলো লিখতে হবে না। তোমার অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মনে অটোমেটিক চলে আসবে অ্যান্সার। এই এত কিছু করার দরকার নেই। আশা করি তোমার সবাই এটা বুঝতে পেরেছো। দেখো আমি আবার বলছি, এটা যেহেতু আমাদের এইভাবে প্রথম অঙ্ক, তো আমি আবার বলছি, একবার ভালো করে দেখানো। বলছে কোনো একটা সংখ্যার 15%। তো আমরা এটা জানি তো যে 15%কে ফ্র্যাকশন করলে 3/20 হবে, আমরা এটা জানি। এবং আমরা এটা আগে শিখেছি যে এই নিচেরটা, যে এটা হরটা হয় মূল মান বা অরিজিনাল ভ্যালু। এই 20 একক যদি 100%কে বোঝায় তাহলে 3 বোঝাবে আমার 15%কে। 20 যদি 100% হয় তাহলে 20-র 15% হবে আমাদের 3। তোমরা এটা আগে শিখেছো। এবার দেখো এটা ইউজ কী করে করবো। ইউজ এইভাবেই করবো যে 3 যদি 15% হয়, আমরা 15% বলতে আমরা কত জানি? 60। আমাদের তো এটা বইতে আছে মানটা না, যদি 15% 60 হয়ে থাকে, 3 একক বোঝাচ্ছে 15%কে, আর 15% হচ্ছে 60, তাহলে 3 একক বোঝাবে 60কে, তাই না? যদি 3 একক যদি 60 হয়ে থাকে তাহলে 1 একক কত হবে? 60/3, তাহলে 20। আর তাহলে 20 একক কত হবে? 20 একক হবে 20 × 20, 400। কত সহজে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তো যখন তোমরা এগুলো ঠিক করে বুঝাবে, যখন শিখে যাবে, তখন তোমাদের এত কিছু করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট অঙ্ক পড়বে আর তোমাদের অঙ্ক যাবে। 5 সেকেন্ড লাগবে করতে। দেখো এর মধ্যে পার্থক্য দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারো যে এর মধ্যে পার্থক্য। এটা করতে কতটা টাইম লাগছে। আমাদের একটা কোয়েশ্চেন করার জন্য আমাদের 1 মিনিট টাইম দেয়, বা 1 মিনিটও দেয় না। তার মধ্যে আমাকে কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করতে হবে এবং সমস্ত অঙ্ক করে আসতে হবে। তো আমাদের এইভাবে করতে গেলে, যেগুলো আমরা স্কুল লাইফে বা ছোটোবেলায় শিখেছি, এই মানে এর কোনো ভ্যালু নেই। কম্পিটিটিভ এক্সামে এর কোনো ভ্যালু নেই, এর ভ্যালু 0, এর ভ্যালু 0। বাট এর ভ্যালু 100-তে 100।
তুমি এরারের মধ্যে তুমি নিজে নিজে কম্পেয়ার করো এবং কম্পেয়ার করে বোঝো যে কোনটা বেশি সহজ এবং কোনটা বেশি তাড়াতাড়ি হচ্ছে। আমাদের তো পরীক্ষার জন্য সময় তো পাই না, তাই না? মানে আমাদের সব অঙ্ক শেষ করতে হবে, তো আমাদের কিছু না কিছু বেসিক কনসেপ্ট, এটা কিন্তু কোনো ট্রিক্স নয়, এটা জাস্ট কনসেপ্ট। তোমাদের এই কনসেপ্টটাই তোমাদের ট্রিক্স। ওকে, তো দেখো আশা করি তোমার সবাই এটা বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমাদের দ্বিতীয় অঙ্ক কি বলেছে দেখা যাক। বলছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? তো একটা বইয়ের দাম ছিল যা ছিল, এবার তার সঙ্গে আরও 12% বৃদ্ধি পেয়েছে। তো বইটির দাম আরও 12% বেড়ে গেছে। তো ধরো যে বইটির দাম ছিল X টাকা, ঠিক আছে? তো X টাকার 12% বেড়েছে, তাই না? তাহলে X ইন্টু 12/100, এটা কত? এটা বইতে বলেছে যে 19.2 টাকার সমান এটা। তো এটা আমরা এখন কমপ্লিট করি, এটা কমপ্লিট করে দেখা যাক কী আসে। তো কেটে দিলে 3/25 আসছে। তো 3x/25 ইন্টু 192/10, 10 তুলে দিয়ে নিচে 10 দিলাম। ওকে, তো এখানে আসছে x ইকুয়াল টু 192 ইন্টু এই 25 চলে যাবে উপরে, এই 10 আছে বসে যাবে, আর এই 3টা চলে আসবে নিচে। ঠিক আছে, তো কমপ্লিট করো। 3 দিয়ে এটা করলে 64 হবে, 10 দিয়ে এটা করলে এটা 5, এটা হবে 2 দিয়ে এটা করলে হবে 32। 32 ইন্টু 5 হচ্ছে 160। তাহলে এটা হচ্ছে বইয়ের দাম ছিল 160 টাকা এবং এর সঙ্গে আরও 12% বেড়েছে। 12% কত বেড়েছে? বইতে বলেছে আমাদের 19.2 টাকা বেড়েছে। তাহলে এখন বর্তমান বর্ধিত মূল্য হচ্ছে আর 19.2 টাকা যোগ করতে হবে, তাহলে হচ্ছে 179.2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এবার আমরা শর্টকাটে বা এইভাবে কী করে করবো, এর সাহায্য নিয়ে কী করে করবো। তো দেখো দেখা যাক। সেম 12%, তো 12% মানে কি 3/25, তাই না? আমি জানি। তো এখানে সেম আগের মতোই 25 যদি 100% হয়ে থাকে তাহলে 3 হবে 25-এর 12%, তাই তো? তো এই 3 একক যদি 12% হয়, আর 12% হচ্ছে 19.2 টাকা। তো দেখো তাহলে 3 হচ্ছে, আমি এখানে লিখছি 3 হচ্ছে 19.2 টাকা। তাহলে এক কত হবে? একক হবে 3 ইন্টু হবে 25 কত? তাহলে এটা তুলে দিলাম, 10 চলে আসলো নিচে, এটা কাটারে করলে 64, 3 দিয়ে এটা 5 দিয়ে কাটলে এটা 5 হবে, এটা হবে 2 দিয়ে কাটলে এটা হবে 32। তো দেখো আমাদের বেরোচ্ছে 160 টাকা বেরোচ্ছে এর মতোই, এবং তার সঙ্গে 119.2 যোগ, মানে 19.2 যোগ। তো 160 প্লাস 19.2, এটা হচ্ছে 179.2 টাকা। তো দেখো এর থেকে এটা কিন্তু সহজ, তাই না? এটা পয়েন্ট ছিল বলে এটা একটু কাটা করতে একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়েছে, বাট এর থেকে এটা সহজ এবং টাইম কম লাগছে। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের তৃতীয় অঙ্ক দেখো। তৃতীয় অঙ্কে কী বলেছে, সরি, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তা একটা বইয়ের দাম ছিল, তার থেকে দাম আরও বেড়ে গেছে এবং বলেছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তো দেখো আমরা জানি যে সবসময় দাম কমে বাড়ে ক্রয় মূল্যের উপরে বা অরিজিনাল দামের উপরে, ঠিক আছে? তো দেখো দাম ছিল 180, বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 216, তাই না? তো এখানে আমরা এইভাবে করতে পারি যে 180 টাকা যদি 100% টাকা হয় তাহলে 1 টাকা কত, আর 36 টাকা কত, বা 216 টাকা কত। তো এখানে আমার বেড়েছে 36 টাকা বেড়েছে, ঠিক আছে? তো আমরা এইভাবে আমরা করতে পারি যে 180 যদি 100% হয় তাহলে 1 হবে কত, 100/180%, তাই তো? তাহলে 36 হবে 100/180 ইন্টু 36%। তো দেখো কাটলে পরে এটা হবে 5 দিয়ে কাটলে হবে 20, তো 20%। তো এটা আমরা এইভাবে করলাম। তো এর থেকেও সহজভাবে এটা দিয়ে করা যায়, কী করে সেটা আমি এখন তোমাদের দেখাবো। দেখো এবার বলেছে যে 180 টাকার দাম ছিল, দাম বেড়েছে 216 টাকা, বেড়ে গিয়ে 216 টাকায় দাম হয়েছে। তো এখানে বেড়েছে ক টাকা দাম? দাম বেড়েছে 36 টাকা বেড়েছে, তাই না? 36 টাকা কার উপরে বেড়েছে? 180 টাকার উপরে। 180 টাকা ছিল, তার মানে কি 180-র মধ্যে 36 বেড়েছে, তাই না? তো আমরা এখানে কী লিখবো, যে 180 ছিল, দাম আরও বেড়েছে, 180-র মধ্যে আরও 36 বেড়েছে। তো দেখো এই যে 36/180, এটা কিন্তু একটা ফ্র্যাকশন বা একটা ভগ্নাংশ, তাই না? তো দেখো এখানে আমরা কী করবো, এটা কেটে দিলে 1 হবে, এটা কেটে দিলে 5 হবে। তো 1/5, তো 1/5-এর পার্সেন্টেজ কত? দেখো আমরা এখানে লিখেছি 1/5 হচ্ছে 20%। তো আমার এখানে হয়ে যাচ্ছে যে 20%। একদম সহজ, 5 সেকেন্ডে অঙ্ক শেষ।
তো আশা করি তোমরা এভাবে সবাই বুঝতে পারছো। এবং আমি এটা কেন করছি, আমি তোমাদের এটা আর এটার মধ্যে পার্থক্য বা দুটোর মধ্যে কম্পেয়ার, সময়ের পার্থক্য, ক্যালকুলেশনের পার্থক্য, বোঝার পার্থক্য, সমস্ত কিছু পার্থক্য বোঝার জন্য আমি এটা করছি। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমাদের চতুর্থ অঙ্ক। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম। তো এখন ধরো আমাদের তিনটে সংখ্যা আছে, ঠিক আছে, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। ওকে, তো তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নিলাম যে 100। যদি তৃতীয় সংখ্যা 100 হয়, তাহলে প্রথম সংখ্যা বলছে 20% কম, তাহলে 100 থেকে 20% কম হলে 20 কমবে, তোমরা সবাই জানো। তো এটা হবে 80। আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 25% কম, তাহলে 100 থেকে 25% কমালে হবে 75, বা 25 কমিয়ে দিলে 75 হবে। তো তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যা হবে 80, দ্বিতীয় সংখ্যা হবে 75। তাহলে এরপর হচ্ছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত পার্সেন্ট কম, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা দেখছি যে এটার থেকে এটা 5 কম, তাই না, 5 কম, কিন্তু 5% কম নয়, 5 কম। তো এটা কতর মধ্যে 5 কম, প্রথম সংখ্যা 80 থেকে এই 75 5 কম, তাহলে 80 মধ্যে 5 কম, তাই না, মানে 5/80। তো 5/80 কী হয়, কাটলে 1/16, 5 দিয়ে কাটলে। তো 1/16 মান কত, 1/16 মান আমরা জানি যে 6.14%। তো এখানে অ্যান্সার হবে 6.14%। এটা তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 4টে অঙ্ক করলাম, এবং এরপরের অঙ্ক 5 নম্বর অঙ্ক, কোশ্চেন নাম্বার 5 এর অঙ্ক কী আছে সেটা আমরা এখন দেখব। বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত পার্সেন্ট। তাহলে এখানে দেখো, আমরা ট্যাক্সি, বাস, ট্রেন সব কিছু জাত করি। টিএ মানে ট্যাক্সি, বি মানে বাস, আর হচ্ছে টিআরএ ট্রেন ধরলাম। তো বলছে ট্যাক্সি ভাড়া, ধরো ট্যাক্সি ভাড়া আমরা ধরে নিলাম যে 100, ঠিক আছে। যদি ট্যাক্সি ভাড়া 100 থাকে, তাহলে এই ট্যাক্সি ভাড়ার থেকে বাস ভাড়া 50% কম, তাহলে বাস ভাড়া কত হবে, তাহলে 50% কমে গেলে তাহলে 50 হয় বাস ভাড়া। আর ট্রেন ভাড়া 40% কম, তাই না, তাহলে আর 40 কমিয়ে দেবো, তাহলে এটা হবে 60 টাকা। তাহলে বাস ভাড়া হবে 50 টাকা, ট্রেন ভাড়া হবে 60 টাকা। এবার দেখো বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তো এবার মেন তো বাস ভাড়া, আমরা তো বাস ভাড়ার উপরে বের করবো যে বাস ভাড়া ট্রেন ভাড়াটা বাস ভাড়ার উপরে কত পার্সেন্ট, তাই না, মানে কত পার্সেন্ট বেশি। তো দেখো, যদি বাস ভাড়া যদি 50 টাকা হয়ে থাকে, তাহলে ট্রেন ভাড়া কত, এর থেকে তো বেশি, তাই না, কিন্তু আমার অঙ্ক তো হচ্ছে এর ওপরে, তাই না। তো 50-এর মধ্যে 60, যেহেতু এর থেকে বেশি, তাই 50-এর মধ্যে 60 হবে। তো দেখো কত হয়, আমাদের 0 কেটে গেল, তাহলে আমাদের 6/5। তাহলে 6/5 এর ভ্যালু কত আমরা দেখবো। তাহলে 6/5 এর ভ্যালু বের করতে গেলে আমার কী করতে হবে, আমাদের বেসিক ভ্যালুটা বের করতে হবে। তো বেসিক ভ্যালু হচ্ছে 1/5। তো 1/5 এর ভ্যালু হচ্ছে 20%। তাহলে 6 দিয়ে 20 গুণ করতে হবে, তাহলে এটা হবে 120%। এটা আমাদের অ্যান্সার। যে ট্রেন ভাড়া বাস ভাড়ার 120%, মানে বাস ভাড়ার থেকে তো ট্রেন ভাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বেশি, তাই না। তো এখানে তো 100% যদি বাস ভাড়া হয়ে থাকে, তাহলে ট্রেন ভাড়া হবে 120%। আশা করি তোমরা সবাইটা বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করব। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, নইলে আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জানাতে পারো। আমরা তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।